আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 18ই জুলাই 2025 অনুষ্ঠিত হলো 48তম বিসিএস পরীক্ষা। বরাবরের মতোই আমি গণিত এবং মানসিক দক্ষতা অংশের সমাধান নিয়ে হাজির হয়েছি। আজকের প্রশ্ন দেখে আমার যেটা মনে হলো যে এবার একটু হায়ার ম্যাথের থেকে অঙ্কগুলো বেশি দেওয়ার চেষ্টা করছে অন্য সব বছরের থেকে। অন্য সব বছর আমরা যেমন দেখে থাকি 1টা বা 2টা অঙ্ক আছে যেগুলো হায়ার ম্যাথের, বাট বাকিগুলো সবই কিন্তু জেনারেল ম্যাথ এবং তাও খুব ছোট্ট ক্লাসের অঙ্কগুলো আসে। বাট এবার আমরা দেখেছি যে বেশ কিছু অঙ্ক হায়ার ম্যাথে দেওয়ার চেষ্টা করছে, বাট সবগুলো অঙ্কই একদম বেসিক লেভেলের আর কি, খুব যে কঠিন কোনো অঙ্ক দিছে এমন না। তো যেহেতু স্পেশাল বিসিএস ডাক্তারদের জন্য এবং ডাক্তাররা সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যার কারণে একটু হায়ার ম্যাথ দেওয়ার চেষ্টা করছে। বাট অঙ্কগুলো খুবই সুন্দর ছিল। আমরা একে একে তুলে ধরবো সবগুলো ইনশাল্লাহ। তো আমাদের প্রথম যেই প্রশ্নটি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি x প্লাস 1/x সমান 2 হলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান কত? আমরা যদি অঙ্কটার সমাধান দেখার চেষ্টা করি তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটার মান বের করতে হবে, এখানে আছে হচ্ছে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4। আমাদের এখন কাজ হচ্ছে এই অংশটাকে ভেঙে লেখা। ভেঙে আস্তে আমরা কি করব, ধীরে ধীরে x প্লাস 1/x এ পৌঁছানোর চেষ্টা করব, যাতে আমরা x প্লাস 1/x এর মান বসিয়ে এর সমাধান করতে পারি। তাহলে আমরা এই x পাওয়ার 4 এটাকে আমরা চাইলে কিন্তু এরকম লিখতে পারি, x স্কয়ার এর উপর আরেকটা স্কয়ার, আর 1/x পাওয়ার 4 এটাকে আমরা লিখতে পারি 1/x স্কয়ার হোল স্কয়ার। সো এরপরে আমরা যে কাজটা করতে পারি, যে এখানে আমাদের এইটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে আমরা বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়ছে। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দুইটা সূত্র কিন্তু আছে। তাহলে আমাদের প্রথমে যেই কাজটা করতে হবে, এখানে যেই মানেই দেয়া থাকুক, প্লাসের থাকুক মাইনাসের থাকুক, আমাদের কাজ হচ্ছে প্রথমে প্লাসের সূত্রটা নেওয়া। তাহলে আমাদের এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্রটা আমরা এখানে নিব। তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার যদি লিখতে চাই, a পরিবর্তে x স্কয়ার প্লাস b এর পরিবর্তে 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে 2 এর জায়গায় x স্কয়ার, b এর জায়গায় 1/x স্কয়ার। সো আমরা যদি এই x স্কয়ার আর এই x স্কয়ার কেটে দিই, এখানে শুধু আমাদের 2 থাকবে এবং বাকি যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এই যে অংশটা, এটা কিন্তু আরেকবার সূত্র যায়, মানে এখানে আবার পুনরায় a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়বে। এখন এইখানে আমরা কোন সূত্রটা নিব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab নাকি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab? এইটা আমাদের বলে দিবে যে আমাদের মান দেয়া আছে কিসের, মান দেয়া আছে কিন্তু প্লাসের। তাহলে আমরা যদি মাইনাসের সূত্রটা নেই তাহলে কিন্তু আমাদের এই মানটা বসাইতে পারবো না, তাহলে আমাদের প্লাসের সূত্র নিতে হবে। তাহলে প্লাসের সূত্র যদি আমরা নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের কি আসবে, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্রটা নিলাম। তাহলে এইটুকের পরিবর্তে আমরা এই অংশটা লিখলাম, এরপর এখানে এটার উপর ছিল হোল স্কয়ার, আমরা এখানে হোল স্কয়ার দিয়ে দিলাম, আর আমাদের বাইরে কিন্তু এই 2 থাকলো। এরপরে কি আছে, আমাদের x প্লাস 1/x এর মান দেয়া আছে 2, তাহলে আমরা 2 লিখে দিলাম। আর 2 যদি স্কয়ার করি, এই স্কয়ার জন্য স্কয়ার করলাম, এখানে x আর এই x কাটা, তাহলে থাকবে 2। আমাদের এই হোল স্কয়ারটা থাকলো মাইনাস 2। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে 2 এর উপর স্কয়ার করলে আমাদের হবে 4 মাইনাস 2, এটাকে হোল স্কয়ার করতে হবে মাইনাস 2। তাহলে এখানে 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, 2 এর উপর স্কয়ার করলে হবে 4, তাহলে 4 মাইনাস 2, অর্থাৎ আনসার হবে 4 মাইনাস 2, তাহলে 2। তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর কিন্তু আছে গ নাম্বারে। সো এই যে অঙ্কটা আমাদের দেখে মনে হতে পারে যে বিশাল বড় একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটা আমরা জীবনে এত বেশি দেখেছি, ক্লাস 8 থেকে 8 এ ছিল, 9 এ ছিল। এটা সরাসরি প্রমাণ ছিল যে এই মানটা দেয়া আছে, প্রমাণ করতে হবে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 সমান 2। তাহলে এই অঙ্কটা আমরা এত বেশি অভ্যস্ত এটার সাথে যে দেখেই কিন্তু আমরা অঙ্ক না করেও আনসার বলে দিতে পারি। তারপরেও যদি কেউ মানে নিশ্চয়তার জন্য অঙ্কটা করতে চায়, তাহলে তার যে এত বড় করে করতে হবে এরকম না, সে জাস্ট মুখে মুখে হিসাব করে ফেলতে পারবে। আর আমরা বিভিন্ন সময়
বিভিন্ন শর্টকাট দেখে থাকি। আমি শর্টকাটগুলো খুব বেশি পছন্দ করি না, যদি না সেটা খুব শিক্ষণীয় হয়। সো শর্টকাটের ক্ষেত্রে অনেক সময় কিছু ঝামেলা তৈরি হয়, যার কারণে আমি ওইগুলো দেখাচ্ছি না। আমি এই মূল নিয়মটাই হচ্ছে দেখাইতে চাচ্ছি, এবং যে বুঝে করবে সে কিন্তু এইটা খুব সংক্ষেপেই করে ফেলতে পারবে। যাই হোক, সো এই ধরনের অঙ্ক আমি পূর্বেও দেখেছি যে বিভিন্ন পরীক্ষায় আসে। তো এগুলো একটু চর্চার মধ্যে থাকলে একটা অঙ্ক দেখা যায় যে বিভিন্ন পরীক্ষায় কমন পাওয়া যায়। শুধু বিসিএস না, অন্যান্য পরীক্ষাও এই ধরনের অঙ্ক কিন্তু বেশ কমন। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? তাহলে আমরা উপসেট যখন নির্ণয় করি আমরা জানি যে উপসেটে যেই উপসেটটা সবগুলোর মধ্যে থাকে সেটা হচ্ছে ফাঁকা সেট, তাই না? এই ফাঁকা সেট কিন্তু সবগুলোর মধ্যেই থাকে। সো এই ফাঁকা সেট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4টা অপশন আছে, ক, খ, গ, ঘ। প্রত্যেকটাতেই আমাদের বোঝানোর চেষ্টা করছে কিন্তু ফাঁকা সেট, বাট সবগুলো কিন্তু ফাঁকা সেটের সঠিক চিহ্ন না। তাহলে আমাদের এখানে অঙ্ক করতে বলে নাই, আসলে আমাদের ফাঁকা সেটের চিহ্নটা মেইনলি খুঁজে বের করতে বলছে। মানে আমাদের প্রথমে বুঝতে হবে যে এটার আনসার হবে ফাঁকা সেট, কারণ যে কোনো সেটের মধ্যেই ফাঁকা সেট উপসেট হিসাবে পাবো। আর তাহলে আমাদের এখানে ফাঁকা সেট খুঁজে বের করা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। এখন আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি, আমরা শেষ থেকে দেখি। এইখানে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে লেখা আছে 0। এখন ঘটনা হচ্ছে যে আমরা জানি যে এই সেকেন্ড ব্র্যাকেটটা কি হিসাবে কাজ করে, একটা কাভারিং হিসাবে কাজ করে। যেমন আমরা একটা বাস্তব উদাহরণ দিই। আমরা ধরে নিলাম যে আমাদের ফ্রেন্ডের বিয়ে, আমরা সেখানে একটা তাকে উপহার দেবো। আমরা ধরে নিলাম একটা ডিনার সেট ওর জন্য নিয়ে গেলাম। তাহলে ভিতরে যে ইয়াগুলো থাকবে সেটা হচ্ছে গিয়া সেটের উপাদান, আর বাইরে যে আমরা একটা র্যাপিং করে দিব নিশ্চয়ই, সেই র্যাপিংটা হচ্ছে গিয়া ওটা কাভারিং, তাই না? সো আমাদের এই গণিতের ক্ষেত্রে এই সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে র্যাপিং এর মতো কাজ করে। এখন এটার ভিতরে যা থাকবে সেটাই হচ্ছে উপাদান। তাহলে এখানে 0 আছে, এই 0 কিন্তু তাহলে একটা উপাদান হয়ে গেল। আর যেহেতু একটা উপাদান আছে, সুতরাং আমরা কিন্তু এইটাকে ফাঁকা সেট বলতে পারি না। তাহলে এটা কিন্তু ফাঁকা সেট না। এরপরে গতে দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিছে, ভিতরে অরিজিন মানে ফাঁকা সেটের অরিজিনাল চিহ্ন কিন্তু এইটা। সো এই চিহ্নটা দিয়ে দিছে, বাট আমাদের যখন এই সেকেন্ড ব্র্যাকেট দিছে এবং ভিতরে ওই চিহ্ন দিছে তখন আর এটা কিন্তু ফাঁকা সেটের সঠিক চিহ্ন থাকলো না। খতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছে, এটা তো হওয়ার প্রশ্নই আসে না, কারণ সেটা সবসময় সেকেন্ড ব্র্যাকেটই আমরা ব্যবহার করি, এবং ফাঁকা সেটের চিহ্নর বাইরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিছে, এটা আরেকটা ঝামেলা। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ক। এই কর এইটাকে আমরা বলি ফাঁকা সেটের চিহ্ন, অথবা ফাঁকা সেটের আরেকটা চিহ্ন আছে, আমরা যদি শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, মানে আমরা র্যাপিং দিয়ে দিলাম, ভিতরে কিছু থাকলো না, এটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটের চিহ্ন কয়টা? এইটা, আর হচ্ছে এই চিহ্নটা, ফাঁকা সেট চিহ্নটা, বা এটাকে অরি বলি আমরা, এই অরি চিহ্নটা। তাহলে আমাদের এইটা আমরা কি বলেছি যে এইটা আসলে আমাদের ফাঁকা সেটের চিহ্ন কোনটা এইটা চিহ্নিত করার জন্য এই প্রশ্নটা করছে। আর এর সাথে আমাদের বুঝতে হবে যে সকল সেটের উপসেটই ফাঁকা সেট। এটা খুব বেশি ঝামেলার ছিল না, যারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করছে তারা কিন্তু এটা মানে ভুল হওয়ার কোনো সুযোগই নেই। বাট যারা খুব দেখা যাচ্ছে যে দ্রুত করতে গেছে তাদের আনফরচুনেট ভুল হয়ে যাইতে পারে, বাট এটা আমার মনে হয় যে সবাই এই অঙ্কটা পারছে। আমরা এর পরবর্তীতে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, একটি গাছের পাদদেশ হতে 26√3 মিটার দূরে একটি স্থানে গাছটির উন্নতি কোণ 30 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত মিটার? তাহলে আমাদের কি আছে, আমাদের একটা গাছ আছে, তাই না? আমরা একটা গাছ আঁকি, আমি ভালো গাছ আঁকাইতে পারি না, আমরা ধরে নিলাম যে এটা একটা গাছ, এটা একটা গাছ আমরা আঁকাইলাম। তো গাছের যে কি বলছে যে পাদদেশ হতে, মানে এই গাছের এটা হচ্ছে পাদদেশ হতে আজ কত দূরে, পাদদেশ হতে বলছে যে 26√3 মিটার দূরে একটি স্থানে। তাহলে আমরা ধরে নিলাম 26, এটুকু হচ্ছে 26√3 মিটার। তাহলে এই স্থানের কথাই বলা হয়েছে। এখান থেকে গাছের শীর্ষের, এখানে একটু ভুল হয়েছে, এখানে ছিল গাছটির শীর্ষের কথাটা আমাদের বাদ গেছে। যাই হোক, তাহলে গাছের শীর্ষ কোনটা? শীর্ষ মানে একদম চূড়া, মানে সবচেয়ে উচ্চ বিন্দু। তাহলে এই শীর্ষের উন্নতি কোণ, এখন উন্নতি কোণ কি? উন্নতি কোণ হচ্ছে গিয়ে ভূমির সাথে যেই কোণে এটা উপরের দিকে উঠে গেছে, তাহলে এই উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি কিন্তু দেয়া আছে। আমাদের বলছে গাছটির উচ্চতা বের করতে, তাহলে উচ্চতা কি হবে? আমাদের এই শীর্ষবিন্দু থেকে একদম পাদবিন্দু পর্যন্ত এইটা কিন্তু হবে আমাদের উচ্চতা। আমরা আশা করি বুঝতে পারছি যে এখানে আমাদের কি বলা হয়েছে, একটা গাছ দেয়া ছিল, গাছের পাদবিন্দু থেকে 26√3 মিটার দূরে একটা বিন্দু, সেখানে উন্নতি কোণ দেওয়া আছে 30। তাহলে এই আর আমাদের বের করতে বলছে হচ্ছে গিয়া এই গাছের উচ্চতা বের করতে বলছে। ওকে, তো এটা যদি আমরা
একটা সহজ এবং সাধারণ চিত্র আঁকি, মানে গাছ ছাড়া একটা চিত্র আঁকি, তাহলে আমাদের এইরকম পাবো, তাই না? এইরকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এবং এই ত্রিভুজটা কিন্তু অবশ্যই সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? কারণ গাছ তো সোজা উঠে যায়, তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ যদি হয়, আমাদের এইখানে দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে 30 ডিগ্রি এখানে, মানে এটা আমরা কিভাবে বুঝলাম? এটা কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে উন্নতি কোণ। আর যদি অবনতি কোণ থাকে, অবনতি কোণ মানে হচ্ছে যেই কোণ অনুসরণ করে এটা নেমে যায়, তাহলে অবনতি কোণ যদি হইতো, তাহলে আমাদের ওইটা হইতো হইতো এইখানে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এইখানে যদি হইতো, তাহলে আমরা বলতাম যে এই যে বাহু এর সাথে এখানে 30 ডিগ্রি করে এ নিচে নেমে গেছে, বাট আমাদের উন্নতি কোণ যেহেতু বলছে, তার মানে কোণ হচ্ছে ভূমির সাথে 30 ডিগ্রি করে উপরের দিকে উঠে যাবে, এই দিকে উঠে যাবে। আচ্ছা, এখন এইটা যেহেতু 30 ডিগ্রি আমাদের সূক্ষ্মকোণ, তাহলে আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে গিয়া সবসময় লম্ব, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব। আর তাহলে এইটা কি হবে? এটা হবে ভূমি, স্বাভাবিক কথা। আর এটা যেহেতু সমকোণ, সমকোণের বিপরীত দিকে থাকে হচ্ছে অতিভুজ। ওকে, আমাদের এখন কি বের করতে বলছে? আমাদের দেয়া আছে হচ্ছে ভূমির মান, আমাদের বের করতে হবে লম্বর মান। তাই লম্ব এবং ভূমির মধ্যে যে ত্রিকোণমিতির সম্পর্ক আছে, আমরা সেটাকে বলি হচ্ছে ট্যান অথবা কট, ঠিক আছে? তাহলে আমরা ট্যান দিয়েই প্রকাশ করব, এটা আমাদের একটু হিসাব করতে সুবিধা হয়, কটের তুলনায় একটু বোঝা সহজ, তাই না? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ট্যান থিটা। থিটা মানে এখানে 30 ডিগ্রি। ট্যান থিটার সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে লম্ব বাই ভূমি। কি লিখতে পারি? লম্ব বাই ভূমি। ওই যে আমরা অনেকে মনে রাখি যে টেরা লম্বা ভূত, মানে ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে লম্ব, নিচে লিখবো ভূমি। আচ্ছা, এখন আমি যদি এখানে লিখি যে ট্যান থিটার পরিবর্তে আমাকে লিখতে হবে ট্যান 30 ডিগ্রি, লম্বর মান আমি বের করব। লম্ব মানে গাছের উচ্চতা, এটাকে আমি এইচ দিয়ে প্রকাশ করতে পারি। আর ভূমি হচ্ছে পাদবিন্দু থেকে আমার সেই যেই বিন্দুটা দূরে 26√3 মিটার দূরে, সেই বিন্দুটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের এখানে হবে 26√3। আচ্ছা, এখন আমাকে এটার মান যদি বের করতে চাই, আমাকে কি করতে হবে? এইচ এর মান বের করতে হবে। তাহলে এইচ এর নিচে এটা আছে ভাগ অবস্থায়, এই পাশে হয়ে গেলে হবে গুণ অবস্থায়, তাই না? তাহলে আমি এইচ সমান কিন্তু লিখতে পারি 26√3 tan 30 ডিগ্রি। এখন আমাদের জানতে হবে tan 30 ডিগ্রির মান কত। তো আমরা জানি যে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে কি থাকলো? 26√3 ইন্টু 1/√3। তাহলে আমার এখানে √3 আর √3 এটা কিন্তু কেটে যাবে। এটা কেটে গেলে আমার কি থাকলো? 26 মিটার। তাহলে এই যে সমস্যাটা আছে, এর সমাধান হবে কি? 26 মিটার। 26 মিটার আমি কোথায় দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি গতে। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হবে 26 মিটার। আমি আশা করি অঙ্কটা বুঝতে পারছি। এই অঙ্ক সাধারণত নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায়ে দূরত্ব উচ্চতা নামে একটা চ্যাপ্টার আছে, সেখানে আলোচনা করা হয়। আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে আমরা একটা মানসিক দক্ষতার একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে কি আছে? নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে? এটা আসলে অঙ্ক করার কিছু নেই, আমাদের জাস্ট গুনে গুনে বলে দিতে হবে যে কয়টা ত্রিভুজ আছে। তো আমরা যদি চিত্রটা একটু ভালোভাবে দেখি, আমরা ছোট থেকে শুরু করব। আমাদের এই যে অংশ আছে, এইটুক আমরা বলতে পারি এই একটা ত্রিভুজ, এটাকে আমরা বললাম ত্রিভুজ নাম্বার 1। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটা ছোট ত্রিভুজ আছে, এটাকে আমরা তাহলে ধরলাম ত্রিভুজ নাম্বার 2, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে দুইটা ত্রিভুজ হলো, এই দুইটা ত্রিভুজ যদি আমরা একত্রে ধরি, এইটুক, এটাকে আমরা কিন্তু বলতে পারি তাহলে ত্রিভুজ নাম্বার 3, তাই না? আচ্ছা, এরপর এইখানে এই বড় যে অংশটা আছে, এইটা হচ্ছে গিয়ে আরো একটা ত্রিভুজ হয়, ত্রিভুজ নাম্বার 4, এবং সব মিলিয়ে আমরা পাই হচ্ছে ত্রিভুজ নাম্বার 5। অর্থাৎ এখানে 5টা ত্রিভুজ আছে। আমি আশা করি বুঝাইতে পারছি যে এখানে আমাদের কাজ হচ্ছে ত্রিভুজগুলো গুণে বের করা, এছাড়া কিন্তু এখানে অন্য কোনো উপায় নাই, ঠিক আছে? তাহলে কি পাইছি? ছোট একটা ত্রিভুজ, এখানে আরো একটা ত্রিভুজ, এই দুইটা মিলে হয়েছে 3 নাম্বার ত্রিভুজ, এই পাশে ফাঁকা জায়গায় 4 নাম্বার, এবং পুরাটা মিলে আর একটা 5 নাম্বার। তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 5টা। এরপরে আমরা যেই অঙ্কটা দেখতে পাচ্ছি, এটা একটা সমীকরণ পরম মানের। এই ধরনের অঙ্ক সাধারণত উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে, ইন্টারমিডিয়েটের বাস্তব সংখ্যার মধ্যে আলোচনা করা হয়। অঙ্কটা খুবই সহজ, আমাদের দেখে অত্যন্ত জটিল মনে হতে পারে, বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকবে না, তাদের কাছে মনে হতে পারে এটা কি। বাট এখানে যেহেতু সবাই সায়েন্সের স্টুডেন্টই পরীক্ষা দিয়েছে, তাদের কাছে কিন্তু এই অঙ্কটা কোনো ব্যাপারই না। আমাদের কি করতে হবে? আমরা জানি যদি পরম মান থাকে, তাহলে পরম মান চিহ্নটা প্রথমে তুলে দিতে হবে, তাই না? তাহলে আমাদের দেয়া আছে
মডুলাস 3x মাইনাস 4 লেজার ইকুয়াল টু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3x মাইনাস 4 এটার পরমান হচ্ছে 2 এর সমান অথবা ছোট, লেজার দেন অর ইকুয়াল টু। সো আমাদের পরম মান উঠানোর নিয়ম কি? পরম মান উঠানোর নিয়ম আমরা জানি যে এখানে যে মান থাকবে ওইটা একবার মাইনাস করতে হবে, সেই মাইনাসের থেকে আমাদের এই অংশটা হবে হচ্ছে গিয়া বড় অথবা সমান, যেহেতু সমান আছে শুধু বড় চিহ্ন থাকলে আমরা বড় চিহ্ন দিতাম, এবং প্লাস 2 থেকে হবে ছোট। এখন আমাদের এটাকে সমাধান করতে হবে। এই পরম মান উঠানো পর্যন্তই ঝামেলা, এটি মানুষ আসলে বুঝতে পারে না যে কি করবে। তারপর সমাধান খুবই সহজ। তাহলে আমরা কিভাবে তুললাম? আমাদের এখানে যে সংখ্যাটা আছে এটা একবার আমরা মাইনাস করব, মাইনাসের থেকে হবে এই অংশটা বড়, আর প্লাস যখন লিখবো ওইটা থেকে হবে এই অংশটা ছোট। আচ্ছা, এখন আমরা কিভাবে সমাধান করব? সমাধান করব একদম সহজ কথা। আমাদের এখানে এক্স এর মান, সমাধান মধ্যে এক্স এর মান বের করতে হবে, তাই না? তাহলে এইখানে এক্স এর সাথে কি কি আছে আমরা একটু দেখবো। এক্স এর সাথে আমরা দেখতে পাচ্ছি 3x মাইনাস 4 আছে। ওকে, তাহলে এখানে আমাদের এক্স এর, আমি একটা কথা সবসময় বলি, যখন আমরা এক্স এর মান বের করব মানে সমাধান করব, তখন ওর এক্স এর আশেপাশে যা আছে সব দূরে সরাই দিতে হবে। প্রথমে দূরাত্মীয়, তারপর নিকটাত্মীয়। তাহলে এর থেকে দূরে আছে হচ্ছে -4, তাই না? গুণ ভাগ হচ্ছে সবসময় ক্লোজ, আর প্লাস মাইনাস হচ্ছে একটু দূরে। তাহলে -4 এ আমাদের দূর করতে হবে। -4 এ দূর করবো কিভাবে? আমরা যদি +4 করে দিই, এখানে একটা 4 যোগ করে দিই, এখানে একটা 4 যোগ, মানে যোগ তো এক জায়গায় করা যাবে না, সমীকরণের নিয়ম কি? একটা করলে দুই পাশেই করতে হবে। এখানে দুই পাশ, এখানে তিন পাশ, এই একটা, এই একটা, এই একটা, তাই না? এটা বাম অংশ, এটা মাঝের অংশ, এটা ডান পাশের অংশ, তিনটা আমরা এখানে দেখতে পাচ্ছি নাকি? সো আমাদের এখানে -4 আছে, এটা উঠে দেওয়ার নিয়ম হচ্ছে +4 করে দাও। এখন আমরা +4 কোথায় করবো? সব জায়গায় করবো +4। এখানে তাহলে +4 করলে -4 +4 কাটা চলে যাবে, এখানে থাকবে 3x, আর এখানে আছে 2 + 4। এরকমই তো হওয়া উচিত নাকি? এখন আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি যে -2 আর +4, -2 আর +4 এ আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি শুধু 2, এখানে আছে 3x, আর এইদিকে থাকবে 2 আর 4 অর্থাৎ 6। এখন আমাদের কাজ কি? এখন এই যে x আছে, x এর সাথে আমরা বলছি যে এবার মানে x এর সাথে যা যা আছে আস্তে আস্তে দূরে সরাবো। x এর সাথে এখনো কিন্তু 3 আছে, 3 আছে গুণ অবস্থায়, তাহলে এটা অন্য পাশে নিয়ে গেলে হয় ভাগ, অথবা এখান থেকে 3 যদি বাদ দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 3 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু চলে যাবে। তাহলে ভাগ করব কোন পাশে? আবার বলছি, কোনো কিছু এক জায়গায় করা যায় না, করলে সব সাইডেই করতে হবে। তাহলে আমরা যদি 3 দিয়ে ভাগ করে দিই, এই পাশে হবে 2/3, এখানে হবে 3x/3, আর এখানে হবে 6/3। এই তো আমরা সব জায়গায় ভাগ করে দিলাম। সুতরাং কি থাকে? 2/3, এখানে 3 আর 3 কেটে গেলে x থাকে, এখানে থাকবে হচ্ছে 2। তাহলে এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম প্রথমটায়, ক নাম্বারে। তাহলে এইটাই কিন্তু আমাদের সমাধান। আমি আশা করি বুঝাইতে পারছি। আমাদের কি করতে হবে? মেইন কাজটা হচ্ছে গিয়া আমাদের মডুলাস চিহ্নটা উঠাইতে হবে। উঠানোর নিয়ম হচ্ছে আমরা এখানে মাইনাস দিব, আরেক পাশে প্লাস দিব। মাইনাসের থেকে বড়, প্লাসের থেকে ছোট। এখানে সমান চিহ্ন ছিল সাথে, যেন সমান আমরা দিয়ে দিছি। এরপর আমরা এখানে প্রথমে 4 তুলে দিলাম, তারপর 3 কে তুলে দিলাম, x এর মান আমাদের চলে আসলো। আশা করি সবাই বুঝতে পারছি। এখন এই ধরনের অঙ্ক যারা করে থাকে তারা এই সমাধান দেখার পরে, ঠিক আছে, আমরা কি বলবে যে মুরব্বি মুরব্বি, এভাবে করা যাবে না। কেন? এই অঙ্কটা একদম সহজভাবে চিন্তা করতে হবে। এত বড় অঙ্ক আমি করতেই যাব না। আমাদের জাস্ট এই জিনিসটুকু বুঝতে হবে। আমরা যখন তুলে দিছি কি করছি? আমরা মাইনাসের থেকে বলছি বড়, সরি মানে -2 হচ্ছে গিয়া আমাদের এই 3x - 4 এর থেকে ছোট অথবা সমান, আর 3x - 4 2 এর থেকে ছোট অথবা সমান। তাহলে দুই জায়গায় এই চিহ্নটা কিন্তু আছে। এবার আমরা অঙ্কের একটু উত্তরগুলো দেখি তো কি আছে। প্রত্যেকটার মধ্যেই √2/3 2/3 2/3 কমন আছে। এই সাইডে 2 2 2 সবগুলোই কমন আছে। তাহলে আমাদের উত্তর কিন্তু 2/3 আর 2 হবে। সংখ্যা নিয়ে ঝামেলা নাই, কি ঝামেলা হচ্ছে শুধু চিহ্নে। তাহলে চিহ্ন কোন জায়গায় কি আছে? আমরা এই একটার মধ্যেই দেখতে পাচ্ছি যেখানে আমাদের লেজার দেন আর ইকুয়াল চিহ্ন আছে, আর বাকিগুলো এই যে এখানে কিন্তু ইকুয়াল চিহ্নটা নাই, এখানে ইকুয়াল চিহ্ন নাই, এখানে ইকুয়াল চিহ্ন নাই। ইকুয়াল চিহ্ন যেহেতু নাই, এগুলো তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি তার চিহ্ন পাল্টাই নাই, আমাদের কোনো অঙ্গে কি চিহ্ন পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে এই অঙ্ক সবসময় যারা করবে তারা কিন্তু এই অঙ্ক করতেই যাবে না। ওরা জাস্ট দেখেই বলে দিবে যে এইখানে চিহ্ন একমাত্র এই অঙ্কর মধ্যেই ঠিক আছে, সুতরাং এইটাই হবে উত্তর। আর যদি এরকম হইতো যে চিহ্ন সব জায়গায় ঠিক থাকতো, মান চেঞ্জ করে দিত, তাহলে আমাদের পুরো অঙ্কটা করা লাগতো। আমি আশা করি বুঝাইতে পারছি যে কি হবে, আমাদের কিভাবে চিন্তা করতে হবে। আচ্ছা যাই হোক, এর পরবর্তী যে অঙ্কটা আছে 1 4 9
16, 25 অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত? এটা আমরা অনুক্রমের একটা অঙ্ক পাচ্ছি, অথবা আমরা এটা চাইলে মানসিক দক্ষতারও অন্তর্ভুক্ত করতে পারি। মানসিক দক্ষতার যে গাণিতিক সমস্যাগুলো আছে এই টাইপেরই থাকে। যাই হোক, আমাদের অঙ্ক তো করা লাগবে, এটি হচ্ছে বড় ব্যাপার। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 1 আছে, 4 আছে, 9 আছে, 16 আছে, আর হচ্ছে 25 আছে। আমাদের বেশ কিছু জিনিস এখানে আছে। এখন এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে যদি সম্পর্ক আমি না নির্ণয় করতে পারি, আমি কিন্তু পরের সংখ্যাটা নির্ণয় করতে পারবো না। তাহলে সম্পর্ক হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এই যে 1, 4, 9, 16, 25, দেখেই মনে হচ্ছে না যে এটা পূর্ণবর্গ সংখ্যা? এটাকে এইভাবে আমরা লিখতে পারি না? 1 স্কয়ার, 2 স্কয়ার, তারপর 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার, এরকম ভাবে লিখতে পারি তো নাকি? সো এর পরবর্তী সংখ্যাটা কি হবে এবার কিন্তু আমরা বুঝতে পারছি, তাই না? প্রথমে আছে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4, 5 স্কয়ার, তার মানে পরেরটা নিশ্চয়ই 6 স্কয়ার হবে। তাহলে 6 স্কয়ার যদি হয়, এটার অ্যান্সার কি হবে? 36 হবে। একদম সহজ ছিল, কিন্তু জাস্ট আমাদের বুঝতে হবে যে সিকোয়েন্সটা কি আছে। আমি এই লাইন ছাড়াই অঙ্ক করতে পারি। আমি এখানে কি দেখতে পাচ্ছি? পূর্ণবর্গ সংখ্যা আছে শুধু 1, 4, 9, 16, 25, তারপর 36 হবে না? এছাড়া তো আর এরপর কোনো পূর্ণবর্গ 25 আর 36 মাঝখানে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই। তাহলে এটা আমরা এমনিতেই বুঝতে পারতাম। আমাদের যদি এরপর আরো একটা সংখ্যা চাইতো, আমরা কি করতাম? 36 এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49, আমরা এমনিতেই বলে দিতে পারি। তারপর 64, তারপর 81। এইটা কিন্তু একদম সহজ ছিল ভাই। তাহলে আমাদের কি করতে হবে? জাস্ট বুঝতে হবে যে এইটার মধ্যে সম্পর্কটা কোথায়। তাহলে সম্পর্ক কোথায় ছিল? সম্পর্ক ছিল এই পূর্ণবর্গ সংখ্যা। ওকে, আশা করি বুঝতে পারছি। খুবই সহজ সমাধান ছিল এটা। আচ্ছা, এরপরে খুবই ছোট্ট একটা অঙ্ক আছে। √9/4 সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা আর জটিল সংখ্যা। আমার একটা বদনাম আছে আমার শিক্ষার্থীদের মাঝখানে যে আমি ছোট্ট জিনিস একটু বেশি পড়াই। তো এইটা প্রশ্নটা ছোট হলো, আমি জাস্ট 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে এটা সমাধান করে ফেলতে পারবো। বাট আমি তার আগে একটু আলোচনাগুলো করে নিব যে স্বাভাবিক সংখ্যা কি, মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, জটিল সংখ্যা কি। এতে হবে কি যে এই একটা অঙ্ক দেখার পরে এই ধরনের যত অঙ্ক আমরা ভবিষ্যতে পাবো আর কোনোদিন বাঁচবে না। ঠিক আছে, আমরা তাহলে একটু দেখে নিই যে স্বাভাবিক সংখ্যা কি জিনিস। আমরা স্বাভাবিক সংখ্যা মানে কি জানি? স্বাভাবিক সংখ্যা মানে আমরা জানি আমাদের যে সাধারণ গণনায় যে সংখ্যাগুলো আসে সেগুলো 1, 2, 3, 4, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা আমরা সকলেই জানি, তাই না? এরপর আসি যে আচ্ছা, জটিল সংখ্যাটাকে বলে নেই, মূলদ অমূলদে পরে যাচ্ছি। জটিল সংখ্যা কি জিনিস? জটিল সংখ্যা এটা অনেকেই হয়তো জানে না। তাই জটিল সংখ্যা কি জিনিস? জটিল সংখ্যা হচ্ছে আমাদের এই যে আমরা অঙ্ক করলে রুট ওভারের মধ্যে যদি মাইনাস চলে আসে, আমরা বলে দিতাম না এটা অসংজ্ঞায়িত। এটা কিন্তু আসলে অসংজ্ঞায়িত আমরা 10 পর্যন্ত এই ধরনের অসংজ্ঞায়িত বলি। যখন আমরা ইন্টারে উঠে যাই তখন আর এটাকে অসংজ্ঞায়িত বলি না, আমরা এটাকে লিখি আই। ঠিক আছে, আই মানে ইমাজিনারি নাম্বার। আর ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যার যে ইয়াগুলোর মধ্যে থাকবে, সংখ্যাগুলোর মধ্যে থাকবে, ওইগুলোকে আমরা বলি জটিল সংখ্যা। ঠিক আছে, তাহলে এরকম যদি থাকে আর একটা সংখ্যা, যেমন ধরলাম -3, তাহলে এটাকে আমরা কি লিখবো? এটা কিন্তু আমরা আই লিখবো না, কারণ আই মানে হচ্ছে গিয়ে √1, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে √1 ইন্টু √3। তাহলে এটাকে আমরা লিখতে পারি √3 ইন্টু আই। যে এইগুলি হচ্ছে আমাদের জটিল সংখ্যা। সো গেল, জটিল সংখ্যা নিয়ে আমাদের খুব বেশি জানার দরকার নেই। আমরা রুটের ভিতরে মাইনাস আসলে আমরা জটিল, আপাতত জটিল বলে দিতে পারি, পরে আলোচনা এই মুহূর্তে লাগবে না। এরপর আসি মূলদ সংখ্যা কি। মূলদ জানলে আমাদের অমূলদ সংখ্যা জানা হয়ে যাবে। মূলদ সংখ্যা মনে রাখার জন্য আমরা কয়েকটা কথা মনে রাখবো। মূলদ সংখ্যা কয় ধরনের হইতে পারে আমরা এইটা একটু মনে রাখবো। আমাদের মূলদ সংখ্যার সংজ্ঞা কি? যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, pq সহমৌলিক ইত্যাদি ইত্যাদি। আমি অত আলোচনায় যাব না, আমি জাস্ট কিছু জিনিস মনে রাখবো, তাহলে হয়ে যাবে। মূলদ সংখ্যা হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। যে কোনো স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যতগুলো আছে সবই কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়বে। আচ্ছা, তারপর কি? বর্গ সংখ্যার বর্গমূল। কি বলছি? বর্গ সংখ্যার বর্গমূল। তাহলে বর্গ সংখ্যাগুলো কি আছে এইগুলো আমাদের প্রথমে জানতে হবে। তাহলে বর্গ সংখ্যা কি আছে? বর্গ সংখ্যা মানে পূর্ণবর্গ সংখ্যা। ওই যে আমরা আগের অঙ্কটার মধ্যেই দেখেছি 1 আছে, 4 আছে, 9 আছে, 25 আছে। তাহলে এগুলোর বর্গমূল। তাহলে আমরা যদি √4 করি সমান আসবে 2, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হয়ে গেছে। কিন্তু √25 করি তাহলে এটা আসবে 5। তাহলে এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে গেছে, তাহলে এইগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। এরপরে কি আছে? এরপর হচ্ছে গিয়া ভগ্নাংশ। এরপর হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ, তবে যার ভাগ শেষ হয়ে যায়। যার ভাগ শেষ হয়ে যায়, এই কথাটার মানে কি?
শেষ হয়ে যায় মানে কি, যার ভাগ শেষ হয়ে যায়, এই কথার মানে হচ্ছে, আমি একটা সংক্ষেপে বুঝি, যেমন আমরা ধরলাম যে 1/2 এটা একটা ভগ্নাংশ না, তাহলে এটাকে যদি আমরা হিসাব করি এটা কি হবে 0.5, তাহলে আমাদের কিন্তু একসময় এই সংখ্যাটা আসা বন্ধ হয়ে গেল। তাহলে যখন এইরকম লিমিটেড হয়ে যাবে আমাদের সংখ্যা 0.5 আসার পরে আর কিছু নাই, শেষ হয়ে গেল, তখনই এটা আমরা বলে দেব মূলদ সংখ্যা। এখানে আরো 4-5টা আসতে পারে, বাট শেষ হইলেই মূলদ সংখ্যা। আর কিছু জিনিস আছে যেগুলো কোনোদিনও শেষ হয় না, ঠিক আছে, একের পর এক আসতেই থাকে আসতেই থাকে, ঠিক আছে, ওই যে আসতেই থাকে ওইগুলো হচ্ছে গিয়া কয়েকটা হবে মূলদ সংখ্যা, কয়েকটা হবে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ কখন হবে? মূলদ হবে যখন ওই সংখ্যাটা এরকম, যে আমরা আসলে 3.333 এই শুধু 3, মানে একই জিনিস বারবার আসতেছে, একই জিনিস বারবার আসতেছে, তখন এটা হবে মূলদ সংখ্যা। তখন এটাকে আমরা আরেকটা কথা বলে থাকি, পৌনঃপুনিক সংখ্যা বলে থাকি। পৌনঃপুনিক সংখ্যা কি, যে একই জিনিস বারবার আসতেছে, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 3 আর 3-এর উপর একটা ফোঁটা, 3-এর উপর একটা ফোঁটা দিলে আমরা বুঝে যাই 3 বারবার আসতে থাকে। তাহলে এটাও কিন্তু শেষ হইল না, বাট একই জিনিস বারবার রিপিট হয়েছে, এই জন্য এটা যাবে মূলদের মধ্যে। আবার এরকমও কিন্তু হতে পারতো 3 পয়েন্ট, আমরা ধরে নিলাম যে এই 4 3 4 3 4 3 এইরকম রিপিট হচ্ছে, অর্থাৎ দুইটা সংখ্যা রিপিট হচ্ছে, এখানে কিন্তু তিনটা সংখ্যাও রিপিট হতে পারতো। এগুলো সবই পৌনঃপুনিক সংখ্যা, এগুলো মূলদের মধ্যে যাবে। তাহলে আমরা কি বলছি যে মূলদ সংখ্যা কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে মূলদ সংখ্যা, বর্গ সংখ্যার বর্গমূল এগুলো স্বাভাবিক সংখ্যাই হয়ে যায়, এগুলোও মূলদ। ভগ্নাংশ যার ভাগটা শেষ হয়ে গেছে এটাও মূলদ, যার ভাগ শেষ হয় নাই সেগুলো কেউ কেউ মূলদ, কেউ কেউ অমূলদ। তাহলে মূলদ কি হবে? যেগুলো পৌনঃপুনিক, মানে একই জিনিস বারবার রিপিট হবে, সেটা হচ্ছে পৌনঃপুনিক মূলদ হবে। তাহলে যেটা রিপিট হবে না এবং সেটা হবে অমূলদ, ঠিক আছে। তাহলে অমূলদ সংখ্যার উদাহরণ কি দিতে পারি? আমরা দিলাম 1.2451609 এরকম, আচ্ছা বাংলা ইংরেজি মিক্সড হয়ে গেছে, যাই হোক। সো এরকম আসতেই থাকবে, বাট কোনোটার সাথে কোনো মিল নেই, এটা একটা শেষও হবে না, তখন এইটা শুধুমাত্র যাবে কিসে? অমূলদের মধ্যে। ওকে, সো আমরা একটু বহু মানে এক্সট্রা আলোচনা করে ফেলছি। এবার আমাদের যে প্রশ্ন দেওয়া ছিল সেই প্রশ্নতে একটু যাই। কি দেওয়া ছিল? √9/4। তাহলে √9/4 এটাকে আমরা কি লিখতে পারি আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে √9/4 এটাকে কিন্তু আমরা লিখতে পারি যে √9 এর উপর যদি রুট করি হবে হচ্ছে গিয়ে 3, আর নিচে যাচ্ছে 4 এর উপর রুট করলে হবে 2। এই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভগ্নাংশ আছে। এখন এই ভগ্নাংশ দেখে তো আমি ভাই প্রথমে সিদ্ধান্ত নিতে পারছি না। আচ্ছা, দুইটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারি যে এটা স্বাভাবিক সংখ্যা না, জটিল সংখ্যাও না। স্বাভাবিক সংখ্যা তো ওই যে 1 2 3 4, জটিল সংখ্যা তো রুটের ভিতরে মাইনাস আসতে থাকে, এই দুইটা তো আসবে না। তাহলে মূলদ নাকি অমূলদ এটা আমাদের থেকে গেল। তাহলে কি করতে হবে? দশমিকে নিয়ে যেতে হবে। তাহলে 3/2 মানে আমরা কি জানি? 3/2 মানে আমরা জানি হচ্ছে 1.5 নাকি? এই তো 1.5ই তো। 1.5 মানে কি? আমরা দেখতে পাচ্ছি একটা ভগ্নাংশ আছে, বাট ভাগ কিন্তু শেষ হয়ে গেছে, এখানে আর কিছু আসবে না। তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়ে। ক্লিয়ার? আচ্ছা, সো গেল। আশা করি এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে আর কখনো কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে আমাদের যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, যদি ইউ সমান, মানে আমাদের একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে। ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট। সার্বিক সেট মানে ওর মধ্যেই পৃথিবীর সবকিছু আছে, এর বাইরে আর কিছু আছে বলে আমাদের কল্পনা করা যাবে না। আমাদের ধরুন হবে এখানেই সব, এই অঙ্কের জন্য অন্তত এর বাইরে আর কিছু নাই। তাহলে সার্বিক সেট আছে কি 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো আছে। আর একটা সেট দেওয়া আছে পি সমান আছে 1 2 5। আরো একটা সেট দেওয়া হচ্ছে কিউ হচ্ছে 6 7। তো হয়, তবে বলছে যে পি ইন্টারসেকশন, মানে ইন্টারসেকশনের আরেকটা নাম কি? ইন্টারসেকশনের বাংলা নাম হচ্ছে সেট, মানে দুইটার মধ্যে যে জিনিসগুলো কমন ওইগুলো আনসারে আসবে। কিউ প্রাইম, তাহলে আমাদের কিউ প্রাইমটাকে বের করতে হবে। তাহলে কিউ প্রাইম মানে আমরা কি জানি? কিউ প্রাইম মানে আমরা জানি হচ্ছে যে এই যে ইউনিভার্সাল সেট আছে ওর থেকে কিউ বাদ, মানে কিউ ছাড়া যা আছে সব। তাহলে ইউনিভার্সাল সেটের মধ্যে আমাদের ছিল 1 থেকে কত 10 পর্যন্ত সংখ্যা, কিউ হচ্ছে গিয়া 6 আর 7। তাহলে কিউ প্রাইম কত হবে? কিউ প্রাইম হচ্ছে গিয়ে এইগুলা থেকে 6 আর 7 বাদ যাবে, তাহলে এই দুটো যদি বাদ যায় তাহলে কিউ প্রাইম সমান আমরা কি পাবো? 1 2 3 4 5 8 9 10, তাই না? একদম সহজ কথা, মানে সেটের বেসিক কথা হচ্ছে এগুলো। আচ্ছা, এরপর আমাদের কি বলছে? পি ইউনিয়ন অফ কিউ প্রাইম। তাহলে আমাদের কি, সরি ইউনিয়ন না, ভুল বললাম, ইন্টারসেকশন অফ মানে কিউ প্রাইম। তাহলে পি আর কিউ প্রাইমের সাথে যেগুলো মিলে ওইগুলো আমাদের এখানে আনসারে আসবে। তাহলে পি এর মধ্যে কি আছে আমরা একটু দেখে নেই। পি এর মধ্যে আছে 1 2 5, এই তো। আচ্ছা, ইন্টারসেকশন হচ্ছে কিউ প্রাইমের মধ্যে আমরা কি পাইছি? 1 2 3 4 5 8 9 10, এই তো নাকি?
আচ্ছা, এখন আসি যে কি মিললো। মিললো কিন্তু 1 to 5, 1 মিললো, 2 মিললো, 5 মিললো। তাহলে 1 মিললো, 2 মিললো, 5 মিললো। আর এই যে এখানে আছে 3 আছে, 4 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, এগুলো কিন্তু মিললো না। এগুলো যখন মিললো না তাহলে এগুলো বাদ। তাহলে আমাদের 1 to 5, এখন এই 1 to 5 আমাদের অপশন কোথায় আছে? আমাদের প্রথমে অপশন দেখতে পাচ্ছি পি, এবং পি মানেই কিন্তু 1 to 5 ছিল। তাহলে এখানে আমাদের আনসারটা কি হবে? পি হবে। বুঝতে পারলাম? তাহলে এই যে অঙ্কটা দেখে মনে হচ্ছে আল্লাহ এত বড় অঙ্ক করে ফেললাম, এটা কিন্তু জাস্ট চিন্তা করে মানে মুখে মুখে হিসাব করে ফেলা যাবে। যে আমরা প্রথমে কি করছি, কিউ প্রাইম বের করছি। কিউ প্রাইম কি? এই ইউনিভার্সাল সেট থেকে 6 এর 7 বাদ। আমরা কিন্তু প্রশ্নতে একটা দাগ দিয়ে করে ফেলতে পারি নাকি? এরপর কিউ প্রাইমের সাথে পি রে ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন করবো কিভাবে? তাহলে আমরা এখানেই দেখি 1 to 5 আছে, এখানে 1 to 5 আছে, এই দুটোই মিলে। তাহলে আনসার হবে 1 to 5। আচ্ছা, 1 to 5 যেহেতু হবে, 1 to 5 কোনটার মধ্যে আছে? কতে পি আছে, তার মানে পি 1 to 5 যেহেতু পি আনসার। আমরা কিন্তু মুখে মুখে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের বেশি কিন্তু লাগবে না এই অঙ্ক করতে। আপাতত আমি বলছি তাতে, বাট আমি যখন নিজে কল্পনা করতাম আমি কিন্তু আরো দ্রুত করতে পারতাম, তাই না? যাই হোক, এর পরবর্তী অঙ্কে যাওয়ার চেষ্টা করি। যে অঙ্কটা দেখতে পাচ্ছি এ সমান 1 - 1, এখানে একটু খাটাখাটি হয়েছে, কারণ প্রশ্ন আমি যে অনলাইন থেকে সংগ্রহ করছি তো এত ছোট করে লেখা ছিল, আমি ভাবছিলাম যে টি মাইনাস টি লেখা, মানে এত ছোট মানে লিখছে, এত হিজিবিজি অবস্থা। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে প্রশ্ন এত ছোট করে, মানে কি বলবো। যাই হোক, আচ্ছা তাহলে a1 - 1 একটা বিন্দু, বি হচ্ছে 2 বিন্দু, সি হচ্ছে 4, টি বিন্দু। তাহলে 3টা বিন্দু দেয়া আছে। বিন্দু ত্রয় সমরেখ। সমরেখ মানে কি? সমরেখ মানে কিন্তু একই রেখায় অবস্থিত। মানে আমরা যদি একটা রেখা চিন্তা করি, এই রেখার মধ্যে এ আছে, এই রেখার মধ্যে বি আছে, এই রেখার মধ্যে সি আছে, তাহলে টি এর মান কত? তাহলে আমাদের তিনটা একই রেখা অবস্থিত, এটা আমরা কেমনে বুঝি? আমরা বুঝি হচ্ছে যে ঢাল নির্ণয় করি। আমরা যখন বলি এদের ঢাল, মানে এই যে রেখাগুলো, এই রেখাগুলোর ঢাল একই, তখন হচ্ছে কি এটা সমরেখ। তাহলে আমাকে কি করতে হবে? ঢাল নির্ণয় করতে হবে, এই তো। আচ্ছা, তাহলে আমরা ঢাল কিভাবে নির্ণয় করি? আমরা ঢাল নির্ণয় করি হচ্ছে, আমরা জানি ঢাল সমান উপরে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর মানে একটা কোটির থেকে আরেকটা কোটি বাদ, নিচে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর, দ্বয়ের অন্তর। এই তো, এটাই হলো ঢাল নির্ণয়ের সূত্র। ঠিক আছে? তাহলে আমরা এই যে রেখাটা, এটা যদি ঢাল নির্ণয় করতে চাই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা ঢাল এম সমান পাবো, প্রথম দুইটা এ বি এর ঢাল নির্ণয় করি প্রথমে। হ্যাঁ, তাহলে এ বি এর ঢাল কি পাবো? এ বি এর ঢাল, এ বি এর ঢাল, এটা যদি ঢালটা আমরা এম দিয়ে প্রকাশ করি তাহলে এম অন হয়, এবং তাহলে কি কোটি দ্বয়ের অন্তর। কোটি এখানে মানে কোটি মানে ওয়াই এর মান যেগুলো, তাহলে এখানে কোটি দ্বয়ের অন্তর যদি চিন্তা করি তাহলে এখানে আছে 2, এখানে আছে -1, তাহলে কি হবে 2 - -1, মানে অন্তর যেহেতু বিয়োগ, নিচে আসবে হচ্ছে এখানে আছে 2, এখানে আছে 1, তার মানে 2 - 1। তাহলে এখানে আমরা উপরে পাচ্ছি মাইনাস মাইনাস প্লাস, তার মানে 2 + 1, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 2 - 1 মানে 3। তার মানে প্রথম যে রেখাটা এর ঢাল কিন্তু 3, তাই তো? আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? আমাদের বিসি রেখার ঢাল নির্ণয় করতে হবে। তাহলে বিসি রেখার ঢাল যদি আমরা নির্ণয় করি তাহলে এর ঢাল, এর ঢাল কি হবে? ঢাল আমরা ধরে নিলাম m2। এখানে আমরা কি পাবো? সেম আগের মতো কোটি দ্বয়ের অন্তর, তাহলে t - 2, উপরে t - 2, নিচে হচ্ছে 4 - 2, তাই না? 4 - 2, তাহলে এখানে আমরা পাবো t - 2, 4 - 2 মানে হচ্ছে 2। এখন আমাদের যেহেতু সমরেখ, তার মানে আমরা বলছি ঢাল দুটো একই, তার মানে m1 আর m2 এর মান সেম। তাহলে আমরা কি লিখতে পারি? শর্ত মতে আমরা লিখতে পারি 3 সমান t - 2/2, এই তো। তাহলে এখানে এই 2 যদি এ পাশে নিয়ে আসি, এখানে ভাগ অবস্থা, এখানে হবে গুণ, তাহলে 3 দুগুণে 6 সমান t - 2। তাহলে আমরা কি লিখবো? আমরা এখানে লিখতে পারি যে টি, এখানে এটা হচ্ছে বিয়োগ অবস্থায়, এপাশে হবে যোগ, তাহলে এপাশে যদি যোগ হয়ে যায় তাহলে 6 আর 2 হবে 8। ঠিক আছে? তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাবো যে টি এর মান হচ্ছে 8। তাহলে 8 কোথায় আছে? 8 আমরা দেখতে পাচ্ছি কতে আছে। তাহলে এই ঢালের অঙ্ক কিন্তু সহজ, আশা করি সবাই বুঝতে পারবো যে ঢাল কিভাবে, মানে অঙ্কটা কিভাবে করবো, যে আমাদের দুইটা ঢাল নির্ণয় করে সমান করে দিতে হবে। তাহলে এখানে এই দুইটা এবির ঢাল নির্ণয় করছি, আমরা পাইছি হচ্ছে গিয়া 3। আমরা বিসি এর ঢাল নির্ণয় করছি, যেটার মধ্যে টি ছিল, দুইটাকে সমান করে দিছি, টি এর মান চলে আসে। আমরা কিন্তু বিসি এর ঢাল নির্ণয় করে এসির ঢালও নির্ণয় করতে পারতাম। আমরা মানে যে কোনো ঢাল নির্ণয় করে অঙ্কটা করতে পারতাম। ঠিক আছে? এখন ঢাল মানে যারা একদম স্থানাঙ্ক জ্যামিতির ন্যূনতম জ্ঞান রাখে তারা কিন্তু জানে যে ঢাল কি জিনিস, ঢাল কিভাবে বের করতে হয়। এই জন্য ঢালের আলোচনায় আমি
গেলাম না, বাট ভবিষ্যতে যদি কোনোদিন স্থানাঙ্ক জ্যামিতির আলোচনা করি সেখানে আমি ঢালের ব্যাপারগুলো তুলে ধরবো। আচ্ছা, এরপরে আরো একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এটাও ঢাল সমন্বয় মানে ঢাল বিষয়কই। এখানে আমরা দুটো সমীকরণ দেখতে পাচ্ছি, এক্স মাইনাস টু ওয়াই মাইনাস 10 ইকুয়াল 0 এবং 2x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0। রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল কত হবে এইটা আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে দুইটা রেখা আছে, এদের ঢাল বের করতে হবে। এখন সমীকরণ দেয়া আছে দুইটা রেখা, তাই না? রেখা মানে সরল রেখা, তাহলে সরল রেখার সমীকরণে আমরা ঢাল কোথায় পাই? আমরা জানি সরল রেখার আদর্শ সমীকরণ যদি চিন্তা করি, y সমান mx প্লাস c, তাই না? এটা একদম সবাই জানে, কিন্তু y সমান mx প্লাস c হচ্ছে সরল রেখার আদর্শ সমীকরণ। আমি একদম শুরুতেই বলেছিলাম যে এবার কিছুটা হায়ার ম্যাথের অঙ্কগুলো বেশি দেওয়ার চেষ্টা করছে। বেশি দেওয়া বলতে একটা দুইটা অঙ্ক বেশি দিচ্ছে, অন্য সব বছর এত মানে হায়ার ম্যাথে থেকে অঙ্ক আসে একটা দুইটা, এবার 4-5টা অঙ্ক আসে এই আর কি। তাহলে জেনারেল ম্যাথে এই অঙ্কগুলো না থাকায় যারা জেনারেল লাইনে তাদের জন্য একটু সমস্যা হইতে পারতো, আনকমন লাগতে পারতো। বাট এগুলো এত সহজ যে দেখা যায় যারা বিসিএস এর প্রস্তুতি নেয় তারা এগুলো করেই ফেলে আর কি। তবে যারা সায়েন্সে তারা বিসিএস এর প্রস্তুতির জন্য পড়ুক আর না পড়ুক, একাডেমিকে এগুলো পড়ছে এবং এগুলো এত সহজ যে একবার পড়লে সারা জীবন মনে থাকে এরকম। তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস সি, তাহলে আমাদের এইটা হচ্ছে আদর্শ ফর্ম। এখানে এই যে এম, এটা হচ্ছে গিয়ে ঢাল, তাহলে এক্স এর সাথে যেই সংখ্যা থাকবে এটা হচ্ছে গিয়ে ঢাল। ঠিক আছে, এবার আমাদের যে সমীকরণ আছে এটা একটু দেখার চেষ্টা করি। আমাদের সমীকরণ কি আছে? এক্স মাইনাস টু ওয়াই মাইনাস 10 সমান 0। আমি কি বলছি? এক্স এর সাথে যে সংখ্যা সেটা হচ্ছে ঢাল। তাহলে এখানে কি হয়েছে? এক্স এর সাথে একটা সংখ্যা কিছু আছে, কিছু নাই মানে 1 আছে, তাহলে 1ই ঢাল, এই তো? না, মোটেও না। কিন্তু কেন? কারণ আমাদের এই আদর্শ ফর্মে আগে নিয়ে নিতে হবে। আদর্শ ফর্মে কি আছে? আমাদের ওয়াই আলাদা আছে, বাকিগুলো আলাদা। তাহলে আমাদের ওয়াই এই পাশে আমরা রেখে দেই। হ্যাঁ, তাহলে কি হলো? 2y রেখে দিলাম, বাকিগুলো অন্য পাশে নিয়ে যাই। নিয়ে গেলে এক্স এই পাশে হয়ে যাবে মাইনাস এক্স, এখানে মাইনাস 10 হয়ে যাবে প্লাস 10। এই তো। এবার আমাদের কিন্তু 2y না, আমাদের কিন্তু ওয়াই বের করতে হবে। তাহলে ওয়াই সমান আমরা কি করবো? -2 দিয়ে ভাগ করে দিব। -2 এখানে গুণ আছে, পাশে ভাগ হবে, যদি ভাগ করে দেই তাহলে এখানে হবে x/2, মাইনাসটা কাটা চলে যাবে, আর এখানে 10টা যদি আমি -2 দিয়ে ভাগ করি হবে -5। আচ্ছা, তাহলে x/2 রে আমরা এইভাবে লিখতে পারতাম না, 1/2 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে এক্স এর সাথে কি আছে? এক্স এর সাথে আছে 1/2। তার মানে এই রেখার ঢাল আমরা যদি m1 দিয়ে চিন্তা করি তাহলে এই রেখার ঢাল কিন্তু হাফ। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, না বুঝতে পারলে অসুবিধা নেই, আমাদের আরেকটা তো আছে, ওইটা করতে গেলে আমরা নিশ্চয়ই বুঝে যাব। কি আছে? 2x প্লাস ওয়াই মাইনাস 3 সমান 0। আমরা তাহলে এই ঢাল বের করার জন্য কি করবো? এই আদর্শ সমীকরণের মতো বানানোর চেষ্টা করবো। তাহলে আমাদের ওয়াই কে আলাদা করতে হবে, বাকিগুলো সব অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে ওয়াই কে আমরা রেখে দিলাম, বাকিগুলো যদি অন্য পাশে পাঠিয়ে দিই, এখানে আছে 2x, এই পাশে হয়ে যাবে -2x, এখানে -3, অন্য পাশে হয়ে গেলে মানে চলে গেলে হবে +3। তাহলে কি থাকলো? আমরা দেখতে পাচ্ছি y সমান -2x প্লাস 3। আমি কি বলছি? x এর সাথে যা থাকে তাই m, তাই ঢাল। x এর সাথে আছে হচ্ছে গিয়ে -2, তার মানে এই রেখার ঢাল হচ্ছে গিয়ে m2 সমান -2। আচ্ছা, ঢাল সরলরেখার সমীকরণ থেকে ঢাল কিভাবে বের করতে হয় আশা করি বুঝতে পারছি। এইটার ভুল হওয়ার কথা না যদি আমি এইটুকু বুঝি। ঠিক আছে, এখন আমাকে কি বলছিল প্রশ্নে? আমাকে বলছিল যে এই যে রেখাদ্বয়ের ঢাল মানে এই রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল, মানে ঢাল তো আমরা দুইটা বের করলাম, একটা হচ্ছে হাফ আর একটা -2। তাহলে আমরা যদি এদের গুণ করে দিই, তাহলে কি হবে? হাফ ইন্টু -2, তাহলে 2 কাটা, কি থাকলো? -1 থাকলো, এই তো? তাহলে আমাদের -1 হবে আনসার। কোথায় আছে? আমাদের একদম ঘতে আছে -1। ঠিক আছে, মানে হিসাবে যদি ভুল না করি এইটাই আনসার। আমি আশা করি যে বুঝতে পারছি কিভাবে সমাধানগুলো করতে হবে। এত সহজ অঙ্ক যে এগুলো জাস্ট প্রশ্নতে একটু খোঁচা দিয়ে সমাধান করে ফেলা যায় এরকম। খুব ঘাবড়ানোর মতো কিন্তু কিছু দেয় নাই, যদিও হায়ার ম্যাথে, বাট ঘাবড়ানোর মতো কিন্তু কিছু দেয়। আচ্ছা, এরপরে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি, কে এর মান কত হলে kx² প্লাস 3x প্লাস 4 রাশিটি পূর্ণবর্গ হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রাশি দেওয়া আছে, এটা কিন্তু দ্বিঘাত রাশি, তাই না? দ্বিঘাত মানে x² আছে, মানে ঘাত 2, সর্বোচ্চ ঘাত 2, এটাকে দ্বিঘাত রাশি। এখন দ্বিঘাত রাশি পূর্ণবর্গ হওয়ার শর্ত কি? দ্বিঘাত রাশি পূর্ণবর্গ হওয়ার আমাদের একদম সহজ যেই শর্ত বা মানে যেভাবে আমরা বের করতে পারি সেটা হচ্ছে এই রাশিকে আমরা একটা সমীকরণ ধরবো, 3x প্লাস 4, এটা তো আমাদের রাশি, এটা একটা সমীকরণ চিন্তা করব, এটা সমান 0। এখন এই সমীকরণের আমরা নিশ্চয়ক বের করব। নিশ্চয়ক তো আমরা জানি, তাই না? নিশ্চয়ক মানে হচ্ছে 4² মাইনাস মানে b² মাইনাস 4ac, সরি b² মাইনাস 4ac, এটা হচ্ছে কোনো দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক, তাই না?
মানে হায়ার ম্যাথের যে সমীকরণগুলো আছে তার একদম সহজ কথাবার্তা হচ্ছে এটা, যে এটা হচ্ছে নিশ্চয়ক। তাহলে আমরা এই নিশ্চয়ক বের করবো। নিশ্চয়ক যদি শূন্য হয় তাহলে ওই রাশিটা পূর্ণবর্গ। আমি কি বুঝাইতে পারলাম? আর নিশ্চয়ক যদি শূন্য হয় তাহলে রাশিটা পূর্ণবর্গ। তাহলে এই যে যে সমীকরণটা আমরা তৈরি করলাম, এর নিশ্চয়ক কত হবে? নিশ্চয়কের আর কি নাম আছে? নিশ্চয়কের আর নাম আছে পৃথায়ক। তাহলে আমরা কিন্তু চাইলে পৃথায়কও বলতে পারি। এটা আমরা ডি দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে যদি আমরা নিশ্চয়ক বের করি, তাহলে এটাকে আমাদের কি করতে হবে? আমাদের আদর্শ সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করতে হবে নিশ্চয়ই। যদি তুলনা করি আমরা এখানে দেখতে পাচ্ছি b, আর এই b এর জায়গায় এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 3। তার মানে b স্কয়ার মানে হবে কিন্তু 3a স্কয়ার। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এরপরে আমরা -4 সূত্রের জন্য -4a, তাই না? তাহলে আমাদের a আছে এখানে, আর এখানে a এর জায়গায় আছে k, তাহলে আমরা লিখলাম k। আচ্ছা, এইখানে আছে c, তাহলে এইখানে c, এখানে c এর জায়গায় আছে 4 প্লাস 4, তাহলে আমরা লিখলাম 4। আচ্ছা, তাহলে আমাদের নিশ্চয়ক কিন্তু আমরা বের করলাম 9 মাইনাস 4 4 16 কে, তাই তো? আমরা কি বলছি? পূর্ণবর্গ কখন হবে বলছি? যখন আমাদের এই নিশ্চয়ক সমান শূন্য হবে। তাহলে 9 মাইনাস 16k ইকুয়াল 0। আমরা কে এর মান কিভাবে বের করব? 9 ওই পাশে নিয়ে যাই, তাহলে -16k সমান হচ্ছে -9, তাহলে k সমান 9 -9 বাই -16, মাইনাস মাইনাস কাটা, তাহলে কি থাকলো 9 ডিভাইডেড বাই 16। তাহলে কোথায় আছে? গ নাম্বার। এটাই কিন্তু আমাদের এই অঙ্কটার উত্তর। তাহলে পূর্ণবর্গ হওয়ার ক্ষেত্রে কি করতে হবে? আমাদের ওইটাকে একটা সমীকরণ চিন্তা করতে হবে এবং ওই সমীকরণের নিশ্চয়ক বের করতে হবে। নিশ্চয়ক শূন্য ধরবো। নিশ্চয়ক শূন্য হইলেই পূর্ণবর্গ। এজন্য আমরা শূন্য ধরে কে এর মানটা বের করলাম। আশা করি বুঝতে পারছি। এরপরে আমাদের যে অঙ্কটি আছে, নিচের চিত্রে বিসি এর মান নির্ণয় করো। এখানে একটা চিত্র দেয়া আছে, আমরা চিত্রটা একটু ভালোভাবে বুঝবো। এটা আমাদের মানসিক দক্ষতার প্রশ্ন, হ্যাঁ? একটু ভালোভাবে খেয়াল করলে এটা আমরা পারবো। এখানে আমাদের একটা চিত্র দেয়া আছে, এখানে লেখা আছে লব্ধি, মানে সি বিন্দুতে এই পাশে কিছু অংশ আছে, এই পাশে কিছু অংশ আছে। এটাকে আমরা একটা লাঠি ধরে নিই, হ্যাঁ? লাঠির এই পাশে আমরা দেখতে পাচ্ছি 6 মিটার, এখানে কত মিটার আমরা জানি না, এটি আমরা বের করব। আমরা এই যে ওজন লেখা, এটা আমরা একটু পরে চিন্তা করি, হ্যাঁ? তো আমরা যদি এখানে একটা মনে করলাম যে এই যে এখানে একটা ইয়া রেখে দিলাম, এটার পর এটা খাড়া ভাবে আছে ধরে নিলাম। এইখানে যদি আমরা এরকম একটা রাখি, ঠিক আছে? তাহলে এইটা খাড়া হয়ে কখন থাকবে? যখন আমরা কিন্তু ঠিক মাঝ বরাবর রাখতে পারবো। আর এটা যদি একদিকে বেশি হয় তাহলে কিন্তু এর ঝুঁকে পড়বে, তাই না? ঝুঁকে পড়বে। তো ঝুঁকে পড়ার জন্য কি করতে হবে? আমাদের এই পাশে মানে দুই পাশে সমান রাখতে হবে। বাট একদিকে যদি বেশি কম রাখি তাহলে সমান করার উপায় হচ্ছে এই পাশে যদি আমরা একটা ভারী কিছু দিয়ে দিই তাহলে সমান থাকবে। তাহলে লাঠি যদি এক পাশে বেশি চলে যায় তাহলে এমনি কিন্তু ঝুঁকে থাকবে, তাই না? এরপর যদি আবার ওজন দেই তাহলে সেই ওজনের কারণে আবার এটা কম বেশি হতে পারে। যেমন এটা ধরলাম যে এইদিকে ঝুঁকে আছে, তাহলে আমাদের কি করতে হবে? এইদিকে কিছু একটা ওজন দিয়ে আমাদের কিন্তু সমান করতে হবে। তাহলে দুই পাশে সমান হওয়ার জন্য কি করতে হবে? একটা ওজন আমাদের দিতে হবে এবং লাঠির যে দৈর্ঘ্য ওইটাও দিতে হবে, মানে ওইটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের যেই অঙ্কটা এবার দেখতে পাচ্ছি, আমরা একটু বোঝার চেষ্টা করি। যেখানে সি বিন্দু আছে, এটার এই পাশে কিছু অংশ, এই পাশে কিছু অংশ, এই পাশে এসি, এই পাশে এই পাশে সিবি। তাহলে এই পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি 6 মিটার। 6 মিটার মানে এসির দৈর্ঘ্য 6 মিটার এবং এখানে ওজন আছে হচ্ছে 6 কেজি। তাহলে আমাদের এখন এটা সাম্যাবস্থায় রাখার উপায় হচ্ছে এই পাশেও আমাদের এরকম কিছু করতে হবে যাতে দুই পাশে মান বজায় থাকে। তাহলে আমরা এখানে 6 মিটার আর 6 কেজি দেখতে পাচ্ছি। আমরা যদি গুণ করি তাহলে এইখানে আমাদের টোটাল অবস্থা হচ্ছে 6 6 36 বলতে পারি, তাই না? তাহলে এই পাশে কি করতে হবে? আমাদের ওই 36 করতে হবে। কিসের জন্য? আমাদের সাম্যাবস্থা বজায় রাখার জন্য। তাহলে এখানে আছে কত কেজি? এখানে আমাদের ওজন দেওয়া আছে 4 কেজি, ঠিক আছে? তাহলে 4 কেজি যেহেতু ওজন দেয়া আছে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে কি এখানে কত মিটার হলে এটা সাম্যাবস্থায় আসে সেটা বের করতে হবে। তাহলে আমাদের বানাইতে হবে কিন্তু 36 আছে 4 কেজি। তাহলে আমরা 36 কিভাবে বানাবো? 36 ভাগ 4 অর্থাৎ 4 নং 36। তাহলে আমাদের এখানে হইতে হবে 9 মিটার। তাহলে এটা যদি 9 মিটার হয় তাহলে আমরা দুই পাশে সাম্যাবস্থা পাবো। তাহলে এখানে কি পাচ্ছি? উত্তর হবে 9 মিটার। আমরা আরেকবার বোঝার চেষ্টা করি যে আমাদের সাম্য অবস্থায় রাখতে হবে। এবার ধরে নিলাম যে 9 মিটার দেয়া আছে আমাদের। তাহলে এখানে আছে 9 মিটার, এখানে আছে 6 মিটার। তাহলে এই দিকে যেহেতু 9 মিটারের দিকে যেহেতু বেশি, তাহলে এটা কিন্তু এই দিকে এমনিতেই একটু ঝুঁকে পড়বে। আমি ঠিক বললাম? আচ্ছা, এরপর আমরা কি করলাম যে এটাকে কম্পেনসেট করার জন্য এই পাশে 6 কেজির একটা ওজন দিয়ে দিলাম। এখানে 6 কেজি দিয়ে দিলাম। 6 কেজি দেওয়ার পর দেখলাম কি এটা উপরে উঠে গেছে। তারপর আমরা কি করছি? এখানে আবার আরেকটা ওজন দিছি, সেটা হচ্ছে 4 কেজির। দেওয়ার পর দেখতে পাচ্ছি যে দুই পাশে সমান হয়েছে। তাহলে এই পাশে আমার হচ্ছে 6 6 36, এখানে 4 নং 36, দুই দিক আমরা সমান করছি। আশা করি বুঝতে পারছি ব্যাপারটা, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হবে 9 মিটার। ওকে, এরপরে যে অঙ্ক আছে
যদি log 10x সমান -3 হয় তবে x এর মান নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক, লগের একদম সাধারণ কথা। তাহলে আমাদের কি জানি আমরা এখানে log 10x সমান -3, আমাদের কি করতে হবে, x এর মান বের করতে হবে। x এর মান বের করতে হলে আমাদের এটার একটা লগের একটা সাধারণ সূত্র আমাদের আশা করি সবারই জানা আছে। সেটা হচ্ছে log ভিত্তি যদি a হয় তাহলে ax সমান যদি n হয় তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি an সমান x। ঠিক আছে, তাহলে কি হলো, আমাদের এই পাশে যেই সংখ্যাটা আছে ওইটা চলে আসবে x এর জায়গায়, x চলে যাবে এই পাশে। এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, ভিত্তির জায়গায় ভিত্তি কিন্তু থাকবে, যেমন এখানে তো আমি 10 থেকে যাবে ওই 3, ওইটাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে, সমান হবে x। ওকে, তাহলে x সমান আমরা লিখতে পারি, আচ্ছা 10 ইনভার্স 3 মানে কি, আমরা জানি a ইনভার্স 1 মানে হচ্ছে 1/a, a ইনভার্স 2 মানে 1/a স্কয়ার। একইভাবে 10 ইনভার্স -3 তার মানে 1/10 কিউব, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/10 কিউব। আচ্ছা, এবার 10 এর উপর কিউব করলে কত হবে, 10 এর উপর কিউব করলে হবে 10 দুগুণে 10 গুণন 10 100, 100 গুণন 10 1000, তার মানে 1/1000। 1/1000 যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে 0.001, তাই না? তাহলে आंसर কোথায় আছে, 0.001, 0.001 আছে কিন্তু আমাদের গ নম্বরে। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, মানে ভগ্নাংশের একটা সমীকরণ দেখতে পাচ্ছি, 1/x - 1 প্লাস 2/x - 2 সমান 3/x - 3। তাহলে আমাদের এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে, একদম ধাপে ধাপে কয়েকটা লাইন, এটা একটু বড় হবে, আমরা কিভাবে সমাধান করব একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এখানে কি আছে আমাদের, এখানে আমরা যেই হিসাবটা পাবো যে আমরা এই দুইটাকে এই পাশে লসাগু করতে পারি, অথবা আর একটা কাজ করতে পারি যে এটাকে ওই পাশে নিয়ে যেতে পারি এবং ওই পাশে নিয়ে এটা থেকে এটা বিয়োগ করে দিতে পারি। যেইভাবেই করি আমাদের কাজ একই আসবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই দুইটাকে এই পাশে লসাগু করি, তারপরে বাকি কাজ করতেছি। তাহলে এই পাশে যদি আমরা এটাকে লসাগু করে দেই তাহলে কি পাবো, x - 1 নিচে x - 2, এখানে হবে 1 ইন্টু x - 2 প্লাস 2 ইন্টু x - 1, আমরা লসাগু করলাম, আর এই পাশে যা আছে এটাকে আমরা একইভাবে রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমার হিসাব নিকাশ করা। তাহলে এখানে থাকলো কি x - 2 প্লাস 2x - 2 গুণ করলাম, হ্যাঁ, আর নিচে যদি গুণ করি x দিয়ে প্রথমে x রে গুণ করলে হবে x স্কয়ার, x দিয়ে 2 রে গুণ করলে হবে -2x, 1 দিয়ে x রে গুণ করলে হবে -x, -1 আর প্লাস -2 হবে +2। এখানে আমার যা আছে তা রেখে দিলাম। আচ্ছা, এবার একটু হিসাব করলে কত হবে, x আর 2x মানে হচ্ছে 3x, -2 আর হচ্ছে -2 অর্থাৎ হবে -4। নিচে কি আছে, x স্কয়ার আছে, -x -2x -x সমান হচ্ছে -3x প্লাস 2 সমান আমরা দেখতে পাচ্ছি 3/x x - 3। এই তো। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এখন আমার কাজ হচ্ছে আর গুণন করা। তাহলে আর গুণন করি, আর গুণন করলে যেটা পাবো যে এটা চলে যাবে ওই পাশে, এটা চলে যাবে এখানে, তাহলে 3x - 4, এটার সাথে আসবে হচ্ছে x - 3, আর আমি 3 এর সাথে চলে যাবে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, তাই না? আচ্ছা, এখন গুণ করলে কত হবে, x দিয়ে এইটারে গুণ করি হবে হচ্ছে গিয়া 3x স্কয়ার, x দিয়ে 4 রে গুণ করি হবে -4x, এবার 3 দিয়ে এইটারে গুণ করি হবে 9x, 3 দিয়ে এইটারে গুণ করি হবে প্লাস 12, আর এই পাশে কি আছে 3x স্কয়ার মাইনাস 3 3 9x, 3 দুগুণে প্লাস 6, দুই পাশে আমরা 3x স্কয়ার কিন্তু কমন দেখতে পাচ্ছি। তাহলে 3x স্কয়ার আমরা কিন্তু চাইলে বাদ দিয়ে দিতে পারি, আর x এগুলো এক জায়গায় করি, বাকিগুলো অন্য জায়গায় করি। তাহলে এখানে -4x মাইনাস 9x মানে -13x, ওই যে -9x ওইটা এই পাশে নিয়ে আসলে হবে +9x, এখানে +6 থাকলো +12, এই পাশে হয়ে যাবে -12, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি পাবো, আমরা এটাকে এখানে যোগ করতে পারি, যোগ করলে হবে -4x সমান হচ্ছে এখানে কত হবে, এখানে হবে -6, তাহলে x সমান হবে -6/-4, তাহলে মাইনাস মাইনাস কাটা থাকলো 6/4, 6/4 আরেকটু কাটাকাটি করে আমরা লিখতে পারি 3/2, তাহলে আমাদের উত্তর হবে 3/2। 3/2 আমাদের কোথায় আছে, আমাদের অপশন ক তে আছে 3/2।
ঠিক আছে? তাহলে এই অঙ্কটা একটু বড়, আমাদের ধাপে ধাপে কিছু হিসাব নিকাশ করতে হলো। আচ্ছা, এরপরে যেই অঙ্কটা আছে আমার কাছে মনে হয় অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক আ আগে তো আসছেই, ভবিষ্যতেও আসবে। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমাদের অনেক কিছু বোঝার আছে এখানে। এটা যদি আমরা ভালোভাবে বুঝি ভবিষ্যতে আমাদের খুব কাজে লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে একটা অনুপাত দেওয়া আছে x is to y সমান 4:3। আর একটা অনুপাত দেওয়া আছে y is to z সমান 5:4। আমাদের বলছে x এর মান 200, তাহলে z এর মান বের করতে হবে। ঠিক আছে? তাহলে দেখি আমরা কি আছে, আমাদের আছে x is to y সমান হচ্ছে 4:3। এখন এইটার মধ্যে x আছে, বাট এখানে কিন্তু z নাই। তাহলে x এর মান দেওয়া আছে, আমরা y এর মান এখান থেকে বের করতে পারি, বাট z এর মান কি এখান থেকে পারবো? এটার মধ্যে যে z নাই, তাহলে z কোথায় আছে? z আছে কিন্তু y is to z সমান হচ্ছে 5:4। এইটার মধ্যে আছে z, বাট এটার মধ্যে আবার x নাই। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে দুইটাকে মিলানো, দুইটাকে কম্বাইন্ড করা। তাহলে আমরা কম্বাইন্ড কিভাবে করতে পারি? দুইটার মধ্যে কমন কি আছে এটা আমাদের দেখতে হবে। কমন আছে হচ্ছে গিয়ে y, তাহলে এখানে y আছে, এইখানেও y আছে। তাহলে আমরা যদি y এর মান সমান করতে পারি তাহলে কিন্তু দুইটাকে আমরা মিলাই দিতে পারবো। স্বাভাবিক কথা। আচ্ছা, y এর মান সমান করবো কিভাবে দেখি। এইখানে y এর মান আছে 5, আর এখানে y এর মান আছে 3। আমরা এক কাজ করি, এইটাকে 5 দিয়ে গুণ করে দিই, এইটাকে 3 দিয়ে গুণ করে দেই। এটাকে 5 দিয়ে গুণ করলে হবে 3 5 15, এটাকে 3 দিয়ে গুণ করলে হবে 3 5 15। তাহলে কিন্তু মিলে যাবে। এখন আমি কিন্তু চাইলেই শুধু 3 দিয়ে গুণ করতে পারবো না। আমার কাজ মানে কি করতে হবে, আমাকে 4 রেও 3 দিয়ে গুণ করতে হবে। মানে একটাকে তো আর গুণ করা যাবে না, এটা ওই অনুপাত মানে ভগ্নাংশ, তাই না? তাহলে আমরা এটাকে লিখতে পারি 4/3। এখন একটাকে যদি আমি শুধু বা সরি 5 দিয়ে গুণ করে দিই তাহলে হবে? হবে না। আমি যদি এইটাকেও 5 দিয়ে গুণ করি, 5 5 কাটা মানে 4 3 থাকবে আর কি। তাহলে আমাদেরকে দুইটাকেই 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই পাশে যদি আমি এটাকে 5 দিয়ে গুণ করে দিই, 5 দিয়ে গুণ করলাম কেন? ওই যে ওইটার 5 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে হবে 4 5 20 ইস টু 3 5 15। আর এটাকে আমি কত দিয়ে গুণ করতে চাইছি? এটাকে আমি গুণ করতে চাইছি 3 দিয়ে, কারণ এখানে 3 আছে। 3 দিয়ে গুণ করলে 15 হয়ে যাবে, মিলে যাবে। তাহলে হবে 3 5 15 ইস টু 3 4 12। ওকে, এখন কিন্তু আমি ওয়াই সেম দেখতে পাচ্ছি। তাহলে এবার আমি কি করতে পারি? আমি চাইলে দুইটা সমীকরণকে মিলে একসাথে লিখতে পারি এক্স ইস টু ওয়াই ইস টু জেড। তাহলে কত হবে? 20 ইস টু 15 ইস টু 12। এবার আমি এক্স ওয়াই জেড এক করে ফেললাম। এক্স এর মান যদি দেয়া থাকে, এবার আমি জেড এর মান বের করতে পারবো। ওয়াই কিন্তু আমাদের এখন আর লাগছে না, আমাদের এক্স দিয়েও জেড বের করতে পারছি। ওয়াই এর বাদ দিয়ে দিই। তাহলে এক্স ইস টু জেড এটার সমান আমরা লিখতে পারি 20 ইস টু 12। 20 ইস টু 12। এবার আমরা মান বসাই। এক্স এর মান কত দেয়া আছে? এক্স এর মান দেয়া আছে 200, তার মানে 200 ইস টু জেড, বা আমরা লিখতে পারি 200 ভাগ জেড সমান হচ্ছে 20 ভাগ 12, এরকম আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আচ্ছা সুন্দর ভাগটা একটু সুন্দর করে লিখি, এরকম সমান হচ্ছে এইরকম। তাহলে আমরা কি বের করব? আমরা হচ্ছে গিয়ে জেড এর মান বের করব। জেড এর মান কিভাবে বের করব? আচ্ছা, আমরা এই যে লেখাটা আছে, জেড আছে নিচে, তাই না? এটাকে উল্টাই দিই। উল্টাই দিলে কি হবে? জেড বাই 200 সমান 12/20। এবার এই 200 এখানে ভাগ অবস্থা, ওই পাশে হবে গুণ। তাহলে কি লিখতে পারি? জেড সমান 12 গুণন 200 ভাগ 20। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন আমার কাজ কি? এই যে এটা যদি ভাগ করে দিই কত হবে? 10 হবে। মানে 200 এর 20 ভাগ করলে আমরা জানি 20 গুণন 10 মানে 200। তাহলে 10 10 এবং 12 গুণ করলে হবে 120। তাহলে জেড এর মান হবে 120। কোথায় আছে? আমাদের ঘ নাম্বারে আছে। তাহলে এখানে আমরা কি করছি আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা কি করলাম? এক্স আর ওয়াই দেওয়া ছিল, ওয়াই জেড দেওয়া ছিল, আমাদের এক্স এর মান দেওয়া আছে, জেড এর মান বের করতে হবে। যেহেতু এক্স এবং জেড আলাদা অনুপাতের মধ্যে দেওয়া আছে, আমরা দুইটাকে সমান করলাম, সমান করে একটা ইকুয়েশন বানাইলাম। সমান করার জন্য কি করছি? এইটার ওয়াই এর মান দিয়ে এটার গুণ করে দিয়েছি, এটার ওয়াই এর মান দিয়ে এটার গুণ করে সমান করে দিয়েছি, তাই না? আচ্ছা, এরপরে দুইটাকে আমরা এক করে, যেখানে ওয়াই এর মান যেহেতু দরকার নেই, ওয়াই অংশটা বাদ দিয়ে দিছি, আমি লিখছি তারপর এক্স অনুপাত জেড সমান 20 অনুপাত 12। এখান থেকে এক্স এর মান বসে আমি জেড এর মানটা নিয়ে আসছি। ঠিক আছে? আমরা একটু বড় করে, আমি লাইন বাই লাইন এই যে প্রত্যেকটা এখানে একটু বড় বড় করে করছি, এটা আরো চাইলে সংক্ষেপে করা যেত। ঠিক আছে, বাট বোঝানোর জন্য আমি একটু বড় করে লিখলাম। তাহলে এই অঙ্কটা ভবিষ্যতেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা মানে বারবার আসে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ? মানে খুবই মানে ছোট বাচ্চাদের একটা প্রশ্ন হয়ে গেছে আর কি। 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ? তাহলে আমরা জাস্ট কি করব, একটু মিনিটে রূপান্তর করে দেব। 2 ঘন্টা 40 মিনিট, তাই না? 2 hours and
14 মিনিট। তার মানে টোটাল কয় মিনিট হলো? 2 ঘন্টায় আসছে 120 মিনিট। 120 মিনিট আর 40 মিনিট মানে হচ্ছে 160 মিনিট নাকি? 160 মিনিট। আর এখানে 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, তাহলে 6 6 36, 360 মিনিট। তাহলে আমাদের বলছে যে আমাদের এই 2 ঘন্টা 40 মিনিট হচ্ছে 6 ঘন্টার কত অংশ? তাহলে আমরা জাস্ট কি করব? ভাগ করে দিব। তাই না? এখন হিসাব করি। হিসাব করলে কি প্রথমে 0 0 কেটে দেব। থাকে কি 36 16/36। এখন 4 দিয়ে ভাগ করে দেওয়া যায় না? 4 দিয়ে ভাগ করে দিলে হবে 16 রে যদি আমরা 4 দিয়ে ভাগ করি হবে 4, আর নিচে 36 যদি 4 দিয়ে ভাগ করি হবে 9। তার মানে 4/9। 4/9 কোথায় আছে? গ নম্বরে আছে। তাহলে এটি আমাদের উত্তর। অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট হবে 6 ঘন্টার 9 ভাগের 4 ভাগ। ঠিক আছে? খুবই ছোট্ট একটা অঙ্ক ছিল। ওকে, যে অঙ্কটি আছে এটা ধারার একটা অঙ্ক, নবম দশম শ্রেণীর বইতে হুবহু একটা অঙ্ক আছে। তাহলে আমি এই অঙ্কটা প্রথমে মূল নিয়মে করব, তারপর সংক্ষেপে দেখাই দেবো যে কিভাবে সমাধান করতে হয়। তাহলে এখানে আমরা ধারা দেখতে পাচ্ছি যে লগ দেয়া আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে একটু সুন্দর করে লেখা। log 2 প্লাস log 4 প্লাস log 8 আমাদের কি বের করতে বলছে? অষ্টম পদ বের করতে বলছে। অর্থাৎ লগ মানে ধারা দেয়া আছে, আমাদের পদ বের করতে বলছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটা কিন্তু চাইলে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? log 2 এটার পাওয়ার হচ্ছে 1, log 4 এটাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার, log 8 এটাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার কিউব। এরকম কিন্তু আমরা চাইলে লিখতে পারি, পারি কিনা? আচ্ছা, এরপর আমরা কি করতে পারি? আমরা এটাকে এরকম করতে পারি না? log 2 এটা এই 2 এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে 2 log 2, আবার ওইটাকে এই পাশে নিয়ে আসতে পারি, এটা শুধু নিয়ে আসলে 3 log 2, এরকম ডট 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 এরকম পারি কিনা? তাই না? আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি কি log 2 কমন আছে, শুধু কি হয়েছে যে 1 2 3 একটু একটু করে বাড়ছে, তাই না? তাহলে আমরা যেই কাজ যেটা বলতে পারি যে এখানে হচ্ছে গিয়া যেহেতু এক এক করে সংখ্যাটা বাড়তেছে, এটা একটা সমান্তর ধারা নাকি? তাহলে সমান্তর ধারা যেহেতু আমাদের এর প্রথম পদ কত হয়েছে? প্রথম পদ এর সমান হচ্ছে log 2 নাকি? সাধারণ অন্তর কত হবে? অন্তর হবে হচ্ছে মানে পরের পদ বিয়োগ প্রথম পদ। তাহলে এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, তার মানে 2 log 2 মাইনাস log 2, তার মানে শুধু log 2 থাকে। এই তো, এই তো। তাহলে আমরা এখন কাজ কি? আমাদের কাজ হচ্ছে গিয়া 8তম পদ নির্ণয় করা। তাহলে আমাদের n তম পদের সূত্র লাগবে নাকি? তাহলে n তম পদ আমরা কি জানি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে a কত? এ হচ্ছে log 2। n কত? n হচ্ছে 8তম পদ, তার মানে 8 মাইনাস 1, তার মানে 8 মাইনাস 1 ইন্টু d। d কত? d ও কিন্তু log 2। তাহলে এখানে কত হয়েছে? 7 log 2, আর আমার এখানে log 2। তাহলে 7 log 2 আর log 2, তার মানে হচ্ছে 8 log 2। আর 8 log 2 আমরা যদি আবার 8 এই পাশে নিয়ে আসি, তাহলে কত হবে? log 2 পাওয়ার 8, আর 2 এর পাওয়ার যদি আমরা 8 দেই, তাহলে আমরা জানি হয় 256। তার মানে log 256। তাহলে এইটাই কিন্তু আমার অ্যান্সার। আমি বুঝতে পারছি কি করছি। ঠিক আছে, আমি দেখার চেষ্টা করি। প্রথমে আমি লগটাকে এমনভাবে মানে পাওয়ারটাকে মানে যে সংখ্যার রাশিটাকে পাওয়ারে কনভার্ট করছি, কনভার্ট করে শুরুতে এমনভাবে নিয়ে আসি যাতে আমাদের বোধগম্য হয় যেটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি log 2 যেহেতু সবগুলোর মধ্যেই আছে, আমার এখানে এটা 1 2 3 এক এক করে বাড়ছে, সুতরাং সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা প্রথম পদ হয়েছে আমার log 2, আর সাধারণ অন্তর হয়েছে কত? সাধারণ অন্তর হয়েছে, সাধারণ অন্তর মানে কি? পরেরটা বিয়োগ প্রথমটা। তার মানে এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, তার মানে 2 log 2 বিয়োগ log 2, তার মানে একটা log 2 থাকে। অথবা আমরা যদি এইটা থেকেও এটা বাদ দিতে পারতাম, 3 log 2 বিয়োগ 2 log 2, তার মানে শুধু log 2। এবার n তম পদ বের করার সূত্র দিয়ে আমরা করে ফেললাম a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এ হচ্ছে log 2 নাকি? n হচ্ছে আমাদের বলছে 8তম পদ নির্ণয় করতে, তাহলে 8 মানে হচ্ছে n এর জায়গায় 8 বসাইলাম, মাইনাস 1 log d হচ্ছে log 2। তাহলে 8 মাইনাস 1 মানে হচ্ছে 7। তাহলে 7 log 2 আর log 2, তার মানে 8 log 2। এই 8 এখান থেকে কিন্তু আবার আমরা চাইলে আবার পাওয়ারে নিয়ে যেতে পারি। তাহলে সূচক হিসেবে নিয়ে গেলাম উপরে, তাহলে 2 পাওয়ার 8, 2 পাওয়ার 8 মানে 256। তাহলে 256 হচ্ছে গিয়ে কোথায় আছে? আমাদের ক তে আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। এখন ঘটনা হচ্ছে পরীক্ষার হলে বসে বসে আমরা এত বড় অঙ্ক করবো মোটেও না। জাস্ট আমাদের কি করতে হবে? আমি এই লাইনটা করলেই হয়ে গেল। এই লাইনে আমি দেখতে পাচ্ছি প্রথম পদে পাওয়ার আছে 1, দ্বিতীয় পদে পাওয়ার আছে 2, তৃতীয় পদে পাওয়ার আছে 3, তাহলে চতুর্থ পদে পাওয়ার হবে 4, পঞ্চম পদে পাওয়ার হবে 5, তাহলে এইভাবে অষ্টম পদের পাওয়ার হবে 8। তার মানে log 2 পাওয়ার 8। আমি জাস্ট ধারণা করে বলে দিতে পারলাম না? log 2 পাওয়ার 8 মানে হচ্ছে গিয়ে log 256।
আমি বুঝাইতে পারলাম কিভাবে হইলো? আচ্ছা, আচ্ছা ধরলাম যে এইটাও আমার জন্য বড় হয়ে গেছে। আমি এইভাবেও পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3 আর এইটাও আমার কাছে বড় হয়ে গেছে। আমি এইটাও করব না। আমি আরো ছোটভাবে করব। আমি কি করব? আমি জাস্ট এই জিনিসটা এখানে বুঝবো। কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে 2, 4, 8 মানে লগ তো সবগুলোর মধ্যে আছে। তাহলে 5 কি ডবল হইছে? ডবল হইছে। পরেরটা কি হবে? ডবল হবে নাকি? তাহলে 4, 8 পরেরটা হবে 16, পঞ্চম পদ হবে 32, ষষ্ঠ পদ 64, সপ্তম পদ 128, অষ্টম পদ 256। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এই অঙ্কটা আমাদের কতগুলো অপশন আছে? আমরা পুরো অঙ্কটা করে করতে পারছি না শুধু একটা লাইন এখানে এটা থেকে এটা লেখা তো আর খুব কঠিন কিছু না। একটা লাইন লিখে আমি বলে দিতে পারছি। তাও যদি আমার কাছে জটিল মনে হয় আমি জাস্ট এখানে ডবল ডবল করে অষ্টম পদে চলে যেতে পারি। ঠিক আছে? আশা করি এই অঙ্কটা একটু বড় সমাধান। ঠিক আছে? যদি রিটেনে হইতো তাহলে আমাদের বড় করে লিখতে হইতো, বাট মুখে সমাধান করার জন্য 15 থেকে 20 সেকেন্ডের বেশি লাগার কথা না। আমরা যদি বুঝে বুঝে এইগুলো শিখে থাকি। তাহলে এই আলোচনাগুলো কোন ক্লাসে থাকে? সাধারণত নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের ধারার মধ্যে এই আলোচনাগুলো আছে। আচ্ছা, এরপরে আমাদের সর্বশেষ একটা মানসিক দক্ষতা আছে, এর মাধ্যমে আমরা শেষ করব। এখানে দেখতে পাচ্ছি যে একটা সংখ্যা দেয়া আছে p সমান 16 এবং ট্যাপ সমান 37 এবং হচ্ছে CUP কত হবে? আমি প্রথমে দেখে ভাবলাম যে এটা কি কোনো অঙ্ক? এরকম না, এটা তো একদম সহজ কথা। জাস্ট কি করছে আমাদের এই যে p সমান 60 মানে কি আমরা একটু a b c একটু গুণে দেখি যে p সমান কত আসে। আমরা একটু লিখি a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z। আমি সবগুলো একটু লিখলাম। এবার এক কাজ করি, পি দেখি কোথায় আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে আমি দেখতে পাচ্ছি 16 নম্বরে আছে পি। আর এখানে আমার ওইটি বলেছে পি সমান 16। তার মানে কি আমি বলতে পারি না যে এখানে আসলে এই পি কততম সংখ্যা সেই সংখ্যাটা বুঝাইছে? তাহলে এইভাবে কিন্তু আমি সবগুলোর মান লিখতে পারি। তাহলে এ হচ্ছে 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 আমাদের 26টা সংখ্যা আমরা লিখলাম। আচ্ছা, এবার আমরা পি সমান 16 এটা তো বুঝলাম। এরপরে আসি যে টি এ পি ট্যাপ এটা 37 কি বোঝাইছে? টি আছে হচ্ছে গিয়ে 20, তাই না? আচ্ছা, টি এ কোথায় আছে? এ আছে 1 এ, তার মানে এটার সাথে যোগ হবে 1। পি কোথায় আছে? পি আছে 16 তে, 16। এবার আমরা যোগ করে দেখি তো কত হয়। 16 আর 1 হচ্ছে 17, 17 আর 20 হচ্ছে 37। তার মানে টিএপি যখন 37 বলছে, তার মানে এখন আমি নিশ্চিত হইলাম যে এইটা দ্বারা আসলে ইংরেজি যে বর্ণমালাগুলো আছে ওইটার ক্রমেই বুঝাইছে, তাই না? এখন আমি ওই সিইউপি কাপ এটা নির্ণয় করার চেষ্টা করব। সি কোথায় আছে? সি আছে 3 নম্বরে নাকি? ইউ কোথায় আছে? ইউ আছে আমাদের 21 নম্বরে, লিখলাম 21। পি কোথায় আছে? পি তো বলেই দেওয়া আছে 16 নম্বরে, আমরা তবে লিখছিও 16। এবার যোগ করি তো, যোগ করলে কত হবে? 3 আর 21 অর্থাৎ 24, 24 আর 16 কত হয়? 24 আর 16 40। তাহলে আমাদের সিইউপি সমান হবে 40। 40 কি আমার অ্যান্সারে আছে? হ্যাঁ আছে। কোথায় আছে? 1 নম্বরে আছে। ঠিক আছে? তাহলে আমরা আজকে 48তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যেই গাণিতিক অংশ ছিল, মানে গণিত এবং মানসিক দক্ষতার যেই গণিত সমন্বয় যেই ব্যাপারগুলো ছিল সেই সমাধানগুলো দেখার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পারছি। কারণ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানালে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার, যাতে ভবিষ্যতে এরকম আরো ভিডিও দিতে পারি এবং আপনাদের সামনে সেই ভিডিওগুলো পৌঁছে যায় দ্রুতই, এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তাদেরও কিছুটা উপকার হয়। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।